শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসছেন ইউনূস মোদি। কাল ব্যাংককে এস জয়শঙ্কর, তৌহিদ হোসেন আলোচনা। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গণহত্যায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনে। অপরাধ প্রমাণে মিলেছে তথ্য, পার পাওয়ার সুযোগ নেই বলছেন চিফ প্রসিকিউটর। দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চলছে, অভিযোগ ফখরুলের। ঈদের তৃতীয় দিনেও উৎসব মুখর সারা দেশ। পার্ক, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। চট্টগ্রাম সহ 4 জেলায় দুর্ঘটনায় 16 জনের মৃত্যু। ঈদে জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা মিলছে না হাসপাতালে। টাকার অভাবে চিকিৎসা না পাওয়ার অভিযোগ অনাকাঙ্ক্ষিত বলছে কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা। আজ অস্থির বৈশ্বিক শেয়ার বাজার, শঙ্কায় ভারত। বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত ইউরোপ। এবং বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে কাল পাকিস্তান যাচ্ছে নারী ক্রিকেট দল। ব্যাটারদের দিকেই তাকিয়ে টাইগ্রেস অধিনায়ক। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে প্রথমবার বৈঠকে বসতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত, আশাবাদী বাংলাদেশও। এদিকে ব্যাংককে আজ শুরু হয়েছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন। থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশ নিয়ে থাইল্যান্ড ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে ৬ষ্ঠ বিমস্টেক সম্মেলন। প্রথম দিনেই সচিব পর্যায়ের বৈঠক। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। বৈঠক শেষে বিমস্টেকের মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন সচিব। বিমস্টেক আন্ডারে যে সমস্ত কাজ হয়েছে সেগুলো একটা রিভিউ করেছি এবং একই সাথে আমরা মন্ত্রী পর্যায়ে যে বৈঠক কালকে অনুষ্ঠিত হবে সেটার যে ড্রাফট এজেন্ডা সেটা চূড়ান্ত করেছি। অন্যদিকে বিমস্টেক সম্মেলনেই দেখা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতের পক্ষ থেকে ঢাকার কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত। সম্মেলনের সাইড লাইনে শুক্রবার তাদের বৈঠকের বিষয়ে সচিব বলেন, এই বিষয়ে আশাবাদী বাংলাদেশ। আমরা ট্রেড, ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে যেটা লিড করি সেইটার উপর আজকে আমরা একটা প্রেজেন্টেশন দিয়েছি। এই বৈঠকটিকে একইভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন ভারতীয় গণমাধ্যম। তাদের জনগণের জন্য তো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কেয়ারটেকার গভর্নমেন্টই হোক আর ইলেক্টেড গভর্নমেন্টই হোক। তো সুতরাং আমার মনে হয় যে এই মিটিংটা অতি আবশ্যকতার একটা বিষয় আছে। আগামীকাল মন্ত্রী পর্যায়ের বৈঠকে যুক্ত হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকের কথা রয়েছে তার। আবারও আলোচনার শীর্ষে নরেন্দ্র মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক দুদেশের বরফ গলাতে কতটুকু সহায়ক হবে তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে কৌতূহল, এবং এই বৈঠকের বিষয়ে ভারতের সম্মতি এবং ইতিবাচক সাড়াও নানা মহলে জাগিয়ে তুলেছে নতুন সাড়া। প্রমা চৌধুরী, থাইল্যান্ড, ব্যাংকক। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বৈঠক করবেন কয়েকটি দেশের নেতাদের সঙ্গে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এবারের সম্মেলনে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে বিমস্টেকের দায়িত্ব গ্রহণের সময় বিভিন্ন দেশের নেতাদের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া দুই দেশের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনার কথা রয়েছে। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
ভূমিকম্পের কারণে মিয়ানমারে জাতীয় শোক থাকায় সেখানকার জান্তা সরকারের প্রধান এবারের সম্মেলনে উপস্থিত থাকা নিয়ে নিশ্চিত নয়। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশের সাথে। একই সঙ্গে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে তারও জবাব দেন ডক্টর খলিলুর রহমান। কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দেবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়া খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দিব না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কি করবো আমরা? আমার কিছু কারণ নেই। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এবার বিমস্টেকের ইয়ং জেনারেশন ফোরামের আলোচনায় প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাক্ষাৎকার দিবেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। দর্শক, ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের বিস্তারিত জানিয়েছেন প্রমা চৌধুরী। ষষ্ঠত বিমস্টেক সম্মেলনের প্রথম দিনের সকল কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে দ্বিতীয় দিনে এবং সকাল 8:30টার দিকে এমওইউ স্বাক্ষরিত হবে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ড ব্যাংককের হোটেল সাংরিলায়, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠতম বিমস্টেক সম্মেলন। এবং আমি যদি এই পাশে একটু দেখাই যে 7টি দেশের জোটে কিন্তু এই সম্মেলনটি হচ্ছে এবং সরকার প্রধান যারা আছেন তারা 4 তারিখে আসবেন এবং সচিব পর্যায়ের বৈঠক আজকে সকালে হয়েছে এবং মন্ত্রী পর্যায়ের বৈঠক আগামীকালকে হবে এবং আগামীকালকে আরো বেশ কিছু বৈঠক রয়েছে বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে এবং সেখানে যুক্ত হবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এবং আমরা জানি যে এরপরে 4 তারিখ যুক্ত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে সাইড লাইনে ভারতের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীর সাথেও বৈঠক হওয়ার একটা সম্ভাবনা আছে এবং এই বিষয়ে কিন্তু ইতিবাচক বাংলাদেশ এই বিষয়টিও জানিয়েছে আজকে জসিমউদ্দিন পররাষ্ট্র সচিব। এই ছিল আমার হাতে পাওয়া হোটেল সাংরিলা ব্যাংকক থাইল্যান্ড থেকে বিমস্টেকের সর্বশেষ খবরাখবর। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ ও উপাত্ত রয়েছে। কখনো সরাসরি, কখনো টেলিফোন সহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিত করেন শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন তিনি। আইনের ভাষায় এ গণহত্যার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনার। তিনি আরও বলেন, খসড়া প্রতিবেদনটি এখন প্রসিকিউশনের হাতে রয়েছে। প্রতিবেদনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা চালানোর অজস্র প্রমাণ উঠে এসেছে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। দেশে জঙ্গিবাদ উদ্ধারের মতো কিছুই ঘটেনি। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী কট্টরপন্থীরা শীর্ষক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আরও কঠোর হবে সরকার। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন, যেটিকে বিভ্রান্তিকর বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। যাতে বলা হয়েছে, প্রতিবেদনটিতে একতরফা দৃষ্টিভঙ্গি ও ভুলচিত্র তুলে ধরা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন ও ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে একই ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বাংলাদেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। 5 আগস্টের পর আইন শৃঙ্খলা কিছুটা নাজুক থাকলেও ধীরে ধীরে তা উন্নতি হচ্ছে বলে মন্তব্য তার। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এইখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরো ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। গণঅভ্যুত্থানের পর দায়ের হওয়া মিথ্যা মামলা সম্পর্কে তিনি বলেন, তদন্তে নিরীহ কেউ ভোগান্তির শিকার হবে না, তবে কোনো দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। 5ই আগস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না, এরপরে তো
পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আপনি প্রথমে ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না। এদিকে কুমিল্লায় গণ অভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, চরমপন্থার সুযোগ কেউ নিতে পারবে না। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। গণতান্ত্রিক পদ্ধতি তে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো। বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বিএনপি বিরুদ্ধে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে নির্বাচন পরে সংস্কার, এমন কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়নি বলেও দাবি করেন তিনি। আর দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাফ জানিয়েছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা নেই, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে নির্বাচন। ঈদ উপলক্ষে নিজ এলাকা ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের তৃতীয় দিনেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে, আগে নির্বাচন পরে সংস্কার, এমন বক্তব্য বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি বলে জানান তিনি। সংস্কার নির্বাচন তো আলাদা জিনিস না, সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। এদিকে বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি, পরাজিত শক্তি পরিকল্পিতভাবে বাংলাদেশকে কলঙ্কিত করতে নিউ ইয়র্ক টাইমসের মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করিয়েছে। এ সময় সংকট কাটাতে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবে বিভ্রান্ত রটানোর জন্য। বিভিন্নভাবে তারা সেই টাকাগুলো ব্যবহার করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে টার্নিশ করার জন্য। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন, এটা প্রহসন, তামাশা এবং নাটক। আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে। তবে নির্বাচন নিয়ে ধোঁয়াশার কোনো সুযোগ দেখছেন না তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুরে তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের বিষয়ে বলেছেন যে ডিসেম্বর অথবা জুন 2024। এটা হচ্ছে সংস্কার, কতটুকু হবে, কিভাবে হবে সেটার উপর নির্ভর করবে। আমি মনে করি যে এর ভিতরে আমরা সীমিত রাখি আর কি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান তথ্য উপদেষ্টা। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটিতে যানজট আর কোলাহল মুক্ত ভিন্ন এক নগরী রাজধানী ঢাকা। এমন পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে নগরবাসী। ঈদের ছুটিতে মিলছে শৈশবের আনন্দ, বন্ধু পরিজন নিয়ে আড্ডা, পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ। ঈদ আনন্দে ফাঁকা নগরীর সুযোগ নিতে দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল দর্শনার্থীদের ভিড়। ব্যস্ত রাজধানী ঈদের ছুটিতে পায় ভিন্ন এক রূপ, যানজট আর কোলাহলমুক্ত পরিবেশ, যেন স্বস্তির নিঃশ্বাস। নারীর টানে যাদের ঘরে ফেরা হয়নি, তারাই ফাঁকা ঢাকা উপভোগ করছেন, ঘুরে বেড়াচ্ছেন নগরের বিভিন্ন জায়গায়। আবু বকর আর ওমর ফারুক আনন্দে খেলছে বালু আর মাটি নিয়ে। এভাবেই গ্রাম বাংলায় শৈশবের এমন দৃশ্য চিরাচরিত হলেও ঢাকা শহরে খুব একটা দেখা যায় না এমন। মাটি দিয়ে খেলতে অনেক ভালো লাগে। চিরাচরিত সেই যানজট, দূষণটা নাই, খুব উপভোগ করতেছি এটা। গ্রামে যেতে পারে নাই, সেই আক্ষেপটা, মনের কষ্টটা কিছুটা হলেও যেন ওদের কমে। ধানমন্ডি লেক, সংসদ ভবন, রমনা, টিএসসি সহ বিভিন্ন এলাকায় সবসময় লোকসমাগম থাকলেও ঈদের সময়ে অনেকটাই ফাঁকা। তাই বন্ধু, পরিবার, প্রিয়জনের সাথে চায়ের আড্ডায় মেতে ওঠেন কেউ কেউ। বরিশাল, সাভার সহ বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী এসেছেন আগারগাঁও জিয়া উদ্যানে। সবুজে ঘেরা নির্মল পরিবেশ যোগ করছে বাড়তি আনন্দ।
যারা ঢাকায় আছেন বর্তমানে গ্রামের মানুষ তারা দেখা ছাড়া বুঝবে না যে ঢাকা আসলে কত সুন্দর। আমি বরিশাল থেকে ঘোরাঘুরির জন্য এসেছি ঢাকাতে, জিয়া উদ্যান ঘুরলাম, জিয়ারত করলাম। লোকজন বেশি থাকলে গ্যামজাম হয়, ফাঁকা হিসেবে ভালোই আছে। ঈদের ছুটি পাইছি সেই কারণে বাড়িতে যাই নাই, ঢাকা ঘুরতে আসছে। এদিকে দর্শনার্থীদের উপস্থিতিতে এদিন মুখর ছিল মিরপুর জাতীয় চিড়িয়াখানা। বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন নানা জাতের পশু পাখি দেখতে। মা বাবার সঙ্গে ঘুরতে পেরে উচ্ছ্বসিত শিশুরা। বাচ্চারা এখানে ভালো উপভোগ করে চিড়িয়াখানাকে দেখতে। চিড়িয়াখানার বাঘ, তারপরে সিংহ, বানর, এগুলা খুব ভালো লাগে। এছাড়াও রাজধানীর কিছু কিছু জায়গায় ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা বলছেন ঠাসবুনুটের ভিড়ে নগরবাসীকে একটু আনন্দ দিতেই তাদের এই আয়োজন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবারও প্রাণ গেল 10 জনের। এই ঘটনায় আহত আরও 2 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। চালকের অদক্ষতা ও বেপরোয়া গতিতে পরিবহন চালানোর কারণেই সড়কে প্রাণ ঝরছে প্রতিনিয়ত, বলছেন সড়ক সংশ্লিষ্টরা। এদিকে ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক। এছাড়া গাজীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 6 জন। চট্টগ্রামের কক্সবাজার মহাসড়ক যেন এখন মরণ ফাঁদ। 3 দিনের মাথায় সড়কে প্রাণ গেছে 15 জনের। এর মধ্যে বুধবার সকালে মহাসড়কের চুনতি বনরেজ কর্মকর্তার কার্যালয়ের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 2000 হাইওয়ে পুলিশ জানায়, যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 7 জন এবং মেডিকেলে নেওয়ার পর আরও 3 জন সহ 10 জনের মৃত্যু হয়। 2টা হাইস, একটা বাস, ওই অবস্থা আমরা পাইছি। ওইখানে যারা আহত অবস্থা ছিল দ্রুত ওদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাইছি। যাত্রীগুলোদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক দূরের। এরা জানে না যে এখানে রাস্তাটা যে এত গুরুত্বপূর্ণ এবং এতটা খুব একটা সেন্সিটিভ রাস্তা। এই রাস্তাটা যে প্রশস্ত কম থাকার কারণে এই দুর্ঘটনাটা প্রতিনিয়ত হচ্ছে। এর আগে ঈদের দিন সকালে একই এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের। হাইওয়ে পুলিশ বলছে, চালকের অদক্ষতা ও বেপরোয়া গতির কারণে সড়কে মৃত্যুর মিছিল থামছে না। মহাসড়কটি 4 বা 6 লেনে করার দাবি স্থানীয়দের। হাজার হাজার গাড়ি যখন উভয় দিক থেকে চলাচল করে, এখানে পাশাপাশি যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এটার একমাত্র সমাধান হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনের করা, 2টা সার্ভিস লেন করা ছাড়া এছাড়া বিকল্প কোনো পথ নাই। দ্রুত এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আরও আরেকটা কারণ হতে পারে, এরা হচ্ছে ড্রাইভারগুলো এই এলাকাতে হয়তো এরা অনভিজ্ঞ, যেগুলো হয়তো টুরিস্ট, হয়তো মাইক্রোবাসের চালকটা হইতে পারে এটা অনভিজ্ঞ এই রাস্তাতে। এইসব কারণে হয়তো এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনার চেষ্টা করছে প্রশাসন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। এ তথ্য জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ। তিনি জানান, বুধবার থেকে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আগামী 4 দিন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। তাকে লন্ডন ক্লিনিকের ডাক্তাররা বাসায় দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য বেগম জিয়াকে লন্ডন ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে বলে জানান ডাক্তার জাহিদ। রিপোর্ট পর্যালোচনা করে ডাক্তাররা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কবে খালেদা জিয়া দেশে ফিরতে পারবেন। শিশুদের বাড়তি আনন্দ দিতে বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডে বাড়ছে ভিড়। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের 9 থেকে 17 তলা পর্যন্ত 9টি ফ্লোর যেন শিশু কিশোরদের জন্য খেলার ভিন্ন ভিন্ন রাজ্য। বাচ্চাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে তাই তো অভিভাবকদের পছন্দের তালিকার প্রথমেই রয়েছে টগি ফান ওয়ার্ল্ড। রাজধানীতে 4 দেয়ালে বন্দী থাকা শিশু কিশোরদের আনন্দ দিতে অভিভাবকদের ভিড় বসুন্ধরার টগি ফান ওয়ার্ল্ডে। নামমাত্র প্রবেশ মূল্য দিয়ে নির্দিষ্ট টাকার প্যাকেজ নিয়ে রয়েছে রাইড ও গেম খেলার সুযোগ। 1.5 শতাধিক রাইড ও গেমের মধ্যে শিশুদের কাছে সবচেয়ে পছন্দের কিডো প্যাকেজ। 9 থেকে 11 তলা পর্যন্ত সব রাইড উপভোগ করতে পারে বাচ্চারা, যার মধ্যে জনপ্রিয় সফট প্লেগ্রাউন্ড, কিডস ট্রাম্পোলিন, ক্যারোসল, সাম্বা বেলুন, লেডিবাগ প্যারাডাইস এবং মিনি ট্রেন। আমি জীবনে প্রথম 24টা রোজা রেখেছি, তাই বাবা আমাকে এখানে ঘোরাতে নিয়ে এসেছে। আজকে আমি অনেকগুলো রাইড উঠেছি।
ঘোড়ায় চড়েছি আর হইলো জাম্পিং এ চড়েছি। 12 বছরের বেশি বয়সী বাচ্চাদের বয়স, উচ্চতা ও ওজন অনুযায়ী রয়েছে এক্সট্রিম প্যাকেজ। 3600 টাকার প্যাকেজে, যার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লেজার ট্যাগ, স্কেপ রুম, হলোগেট, হ্যাডো এবং বিভিন্ন ধরনের রেসিং গেম। গেম গেছে আপাতত এটা গেছে, আরো নিশ্চয় আরো খেলবো। আমি এতে চড়েছি, নৌকায় চড়েছি, জাম্পিং চড়েছি, গেম খেলেছি। ফুল প্যাকেজ ছোট বাচ্চাদের যেটা, বড়দের জন্য যেটা, আমরা পুরোটাই নিছি আর কি। কর্তৃপক্ষ বলছে বাইরে রোদের উত্তাপ ও ধুলা থেকে বাঁচতেই ইনডোরকেই বেছে নিচ্ছেন সচেতন অভিভাবকরা। লোক সমাগম সময়ের সাথে পাল্লা দিয়ে আরো বাড়ছে বলেও জানায় কর্তৃপক্ষ। ঈদের দিন থেকে আমাদের সারাটা উপচে ভিড় হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আজকেও আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি এই সপ্তাহ পুরাটাই ভালো রেসপন্স পাবো। একই সময় 7,500-এর মতো শিশু রাইড ও গেম উপভোগ করতে পারে। ঈদের ছুটি উপলক্ষে শুক্রবার পর্যন্ত দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে টগি ফান ওয়ার্ল্ড। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজকের দিনটিকে তিনি লিবারেশন ডে বা মুক্তি দিবস ঘোষণা করেছেন, যার প্রভাবে এরই মধ্যে অস্থির বৈশ্বিক শেয়ার বাজার। ভারতের উপর আসতে পারে বড় ধাক্কা। এদিকে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের জবাব দিতে প্রস্তুত ইউরোপ। ইটের বদলে পাটকেল আর শুল্কের বদলে পাল্টা শুল্ক। যে দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, 2 এপ্রিল থেকে সেই দেশের পণ্যে ততটাই শুল্ক চাপানোর কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দিনটিকে আগে থেকেই যুক্তরাষ্ট্রের মুক্তি দিবস হিসেবে ঘোষণা করেন তিনি। এবার তালিকা প্রস্তুত। ট্রাম্প কি বলেন, কোন দেশের উপর কতটা শুল্ক আরোপ করবেন, সেদিকে নজর গোটা বিশ্বের। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্পের ঘোষণার পরেই পাল্টা শুল্ক কার্যকর হয়ে যাবে। ট্রাম্প যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তার শুরু হচ্ছে। এটা আমেরিকাকে শক্তিশালী করবে, আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি কমাবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের জবাব দিতে অনেক বিকল্প হাতে আছে ইউরোপীয় ইউনিয়নের। I have already been in contact with our heads of state and government on the next steps. ট্রাম্পের লিবারেশন ডের আশঙ্কায় বৈশ্বিক শেয়ার বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এশিয়া থেকে শুরু করে ইউরোপ, এমনকি মার্কিন শেয়ার বাজারেও ধস নেমেছে। এদিকে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারতেও 100% পর্যন্ত শুল্কের আওতায় পড়বে এমন শঙ্কায় নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24। ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে কাল সকালে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অল্পের জন্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হয়নি জ্যোতি মারুফাদের। সে কারণে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে কোয়ালিফায়ারে অংশ নেবে দলটি। 6 দলের এই টুর্নামেন্টে টাইগ্রেসদের লক্ষ্য মূল পর্ব নিশ্চিত করা। মিরপুরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছে তারা। আন্ডার লাইটেও আমরা প্র্যাকটিস করছি, যেহেতু 2টা ম্যাচ আমাদের ওখানে আছে। তবে নিগার সুলতানা জ্যোতির চিন্তার কারণ বোলাররা নয়, ব্যাটাররাই। পাকিস্তানের লাহোরে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। ব্যাটিং ডিপার্টমেন্ট দায়িত্ব নিয়ে খেললে কাজটি কঠিন হবে না, অভিমত বাংলার অধিনায়কের। স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে, কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি, এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাকআপ দেয়। অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন নিজের নাম। সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল তাকে নিয়েও। কোনো ভনিতা না করেই জ্যোতি বলেন তার সাথে কথা হয় না। না, জাহানাপুর সাথে আসলে আমার ওইভাবে কথা হয়নি। যাওয়ার আগে যখন আমরা একসাথে খেলছি বা ক্যাম্পে ছিলাম তখনই কথা হয়েছে, এবং যতটুকু আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় হয়তো ততটুকু আমিও জানি। আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান। শুরুর মোমেন্টামটা নিজেদের করে নিতে পারলে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানকেও হারানো সম্ভব, মন্তব্য জ্যোতির। পাকিস্তানের সাথে রেগুলার বেসিস খেলা হয়, হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের সাথে না, বাট রিসেন্টলি আমরা খেলে আসছি তাদের এগেনস্টে, একটা ম্যাচও উইন করেছি। সো এদিক থেকে আমাদের একটু হলেও কনফিডেন্ট আছে। আগামী 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই কোয়ালিফায়ার রাউন্ডের আসর শুরু করবে বাংলার জয়িতারা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। সবাইকে ধন্যবাদ।